আমি তোমাদের বিগত যে পড়ানো তাতে আমি বলেছিলাম সেটা হচ্ছে যে ধাতব পদার্থের মধ্যে ইলেকট্রনগুলো খুব নিম্ন তাপমাত্রাতেও মুক্তভাবে বা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে, কিন্তু পদার্থ থেকে ছেড়ে বেরিয়ে যেতে পারে না। এটা তোমাদের আমি বলেছি। এখন আমরা ওহম সূত্র এই যে চ্যাপ্টারটা পড়ছি, এটা কিন্তু সম্পূর্ণ সমপ্রবাহের জন্য, স্টেডি কারেন্ট, যেখানে প্রবাহ মাত্রার অভিমুখ এবং মান সময়ের সাপেক্ষে অপরিবর্তিত থাকবে। আমি এটাও বলেছি। এখন ইলেকট্রনগুলো এই যে ঘোরাফেরা করে, ধরো খুব নিম্ন তাপমাত্রাতেও তারা স্বাধীনভাবে ঘোরাফেরা করে ধাতুর মধ্যে, যে কোনো ধাতুর পদার্থ, সেটা তামা হতে পারে, লোহা হতে পারে, দস্তা হতে পারে, রূপো হতে পারে, স্বাধীনভাবে ঘোরাফেরা করে। কিন্তু এদের যে সাধারণ তাপমাত্রা, যেটাকে আমরা ঘরের তাপমাত্রা বলছি, এই তাপমাত্রায় কিন্তু ইলেকট্রনগুলো বেগ খুব কম নয়। 10⁵ মিটার পার সেকেন্ড থেকে 10⁶ মিটার পার সেকেন্ড, এটাকে আমরা তাপীয় গতি বলবো, থার্মাল মোশন, তাপীয় গতি। প্রচন্ড বেগেই কিন্তু এরা ওই পদার্থটার মধ্যে যাতায়াত করে। কিন্তু ঘটনা হচ্ছে যে তড়িৎ প্রবাহ পাই না। কেন পাই না? না, তুমি যদি একটা তার ধরো, এটা একটা পরিবাহী তার, এই তারের আমি যে কোনো একটা প্রস্থচ্ছেদ নিলাম, এই প্রস্থচ্ছেদের আমি যদি অতিক্রম করার কথা ভাবি, মনে করো কোনো নির্দিষ্ট মুহূর্তে ডান দিকে যতগুলো ইলেকট্রন যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বাম দিকেও কিন্তু প্রায় ততগুলো ইলেকট্রনই যাচ্ছে। ইলেকট্রন যেদিকে যায়, তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে যায়। এটা আমাদের কনভেনশন, প্রমাণিত কিন্তু বিষয় নয়, এটা কিন্তু কনভেনশন। তাহলে ইলেকট্রন ডান দিকে যতগুলো যাচ্ছে, বাঁ দিকেও ততগুলো যাচ্ছে। তাহলে ওই প্রস্থচ্ছেদ দিয়ে কোনো নির্দিষ্ট অভিমুখে মোট ইলেকট্রনের প্রবাহ ওই প্রস্থচ্ছেদ অতিক্রম করছে কোনো নির্দিষ্ট মুহূর্তে 0। তার ফলে আমরা বলছি কোনো আধান সময়ের সাপেক্ষে যেহেতু নির্দিষ্ট দিকে অতিক্রান্ত আধানের পরিমাণ 0, তাই আমরা বলতে পারি যে তড়িৎ প্রবাহ হচ্ছে না। এখন তাহলে তড়িৎ প্রবাহ হতে গেলে কি করতে হবে? না, যদি আমরা এরকম মনে করো, এই যে পদার্থটার মধ্যে ইলেকট্রন আছে, আমি এই পদার্থটাতে আমি যদি এরকম একটা ব্যবস্থা করি যে পদার্থটার মধ্যে আমি ধরো আমি একটা বাঁ দিকে একটা এরকম ডাইইলেকট্রিক মেটেরিয়াল আর ডান দিকে একটা ডাইইলেকট্রিক মেটেরিয়ালের পাত লাগিয়ে দিলাম। এই দুটো হচ্ছে ডাইইলেকট্রিক মেটেরিয়াল, দুটোর পাত, মানে পরাবৈদ্যুতিক পদার্থের পাত লাগিয়ে দিলাম। দিয়ে করলাম কি, আমি একটা তড়িৎ ক্ষেত্র বাইরে থেকে দিলাম, বাঁ দিক থেকে ডান দিকে তড়িৎ ক্ষেত্র দিলাম। কিভাবে দেবো? না, আমি খুব সহজ, আমি একটা জাস্ট ব্যাটারি যুক্ত করে দেবো। ব্যাটারি যখনই যুক্ত করব, পজিটিভ থেকে
এদিকটা তাহলে এইটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ। অর্থাৎ বাঁ দিকের যে ডাইইলেকট্রিক সেটা ধনাত্মক, ডান দিকের যে ডাইইলেকট্রিক সেটা ঋণাত্মক বিভবে আহিত হলো। অর্থাৎ এখানে একটা তড়িৎ ক্ষেত্র বাঁ দিক থেকে ডান দিকে গেল, দেয়া হলো। ফলে কি হবে না, এখানে যে ইলেকট্রনগুলো ছিল, যেগুলো মুক্ত বা আলগা ইলেকট্রন বলছি, এরা কিন্তু ধনাত্মক পাতের দিকে যেতে শুরু করে দেবে, আকর্ষিত হবে। ধনাত্মক পাতে এসে ওরা কি করবে, এর যে আধান সেটাকে প্রশমিত করবে। এবং যখনই এই অবস্থাটা চলতে থাকবে, আমি যদি এই ব্যাটারিটাকে তুলে দিই, ব্যাটারিটা যদি না থাকে, আমি দুটো ডাইইলেকট্রিককেই, একটাকে ধনাত্মক একটাকে ঋণাত্মক তড়িতায়িত করেছি, তাহলে এই ইলেকট্রনগুলো ততক্ষণই একটা নির্দিষ্ট দিকে গতি পাবে যতক্ষণ না এর ধনাত্মক আধানটা সম্পূর্ণ প্রশমিত হয়। যেই প্রশমিত হয়ে যাবে, ইলেকট্রনগুলো কোনো আকর্ষণ বল অনুভব করবে না। অর্থাৎ খুব সামান্য সময়, অত্যন্ত খুব কম সময় এই ইলেকট্রনগুলো একটা ড্রাইভিং ফোর্স লাভ করবে। এবং এই ফোর্সের জন্য ইলেকট্রনগুলো এর একটা নির্দিষ্ট দিকে যেহেতু গতি, সেই জন্য আমি একটা নির্দিষ্ট দিকে তড়িৎ প্রবাহ আমার খুব স্বাভাবিকভাবে এই বাঁ দিক থেকে ডান দিকে তড়িৎ প্রবাহ চলতে থাকবে। এবং এই যে যতক্ষণ না এর বিভবটা প্রশমিত হয়, ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনগুলো যাবে, এবং সেটা অত্যন্ত অল্প সময়। এবং এই যে প্রবাহ, এটাকেই আমরা বলি ট্রানজিয়েন্ট কারেন্ট। ট্রানজিয়েন্ট কারেন্ট বলে এটাকে। এই কারেন্টটা খুব অল্প সময়, অর্থাৎ ট্রানজিয়েন্ট কারেন্ট হচ্ছে কারেন্ট ডিউরিং শর্ট ডিউরেশন। অর্থাৎ অত্যন্ত অল্প সময় ধরে যদি কোনো কারেন্ট যায়, তাহলেই সেটাকে আমরা ট্রানজিয়েন্ট কারেন্ট বলবো। এবং একটা ইলেকট্রনগুলোর এই যে গতিটা, এই গতিটা কিন্তু খুব অল্প সময়ে পাবে। এখন ঘটনাটা হচ্ছে যে আমরা আমাদের যে ইলেকট্রন গুলো আছে, সেই ইলেকট্রনগুলোকে একটা নির্দিষ্ট দিকে গতিশীল করতে গেলে বাহ্যিক একটা তড়িৎ ক্ষেত্র আমাকে দিতে হবে। এবং এই তড়িৎ ক্ষেত্রটা, বাহ্যিক তড়িৎ ক্ষেত্র বাইরে থেকে আমি যদি কোনোভাবে না দিতে পারি, তাহলে ইলেকট্রনগুলো কখনোই আমি নির্দিষ্ট দিকে তাকে একটা গতিবেগ দিতে পারবো না। এই তড়িৎ ক্ষেত্রটা কত না, ই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, মানে একক আধানের ওপর ক্রিয়াশীল বল। তাহলে একটা ইলেকট্রনের আধানকে যদি আমি মাইনাস ই বলি, তাহলে তার উপর ক্রিয়াশীল বল হচ্ছে মাইনাস ই ইন্টু ই। এটা হচ্ছে ইলেকট্রনের ওপর বল। এই যে বলটা ইলেকট্রন পেল, পাওয়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রনের ভর দিয়ে যদি ভাগ করে দিই, ইলেকট্রনের একটা ত্বরণ পাবো। ইলেকট্রনের ভর যদি এম হয়, তাহলে মাইনাস ই ই বাই এম, এইরকম একটা ত্বরণ ইলেকট্রন লাভ করবে। এই ত্বরণটা লাভ করার ফলে ইলেকট্রন কি হবে না, যাবে কোন দিকে যাবে না, আমার চিত্রে যে অনুযায়ী বাঁ দিক থেকে ডান দিকে যাবে। কিন্তু ইলেকট্রনগুলোর যাওয়াটা কি খুব স্মুথ নয়। কেন নয় না, এই যে পদার্থটা, এই যে ধাতুটা, এই ধাতুর মধ্যে তো ইলেকট্রন ছাড়া পরমাণুগুলো রয়েছে। অর্থাৎ ইলেকট্রনটা যারা স্বাধীনভাবে চলে গেছে, স্বাধীনভাবে যে ইলেকট্রনগুলো যাচ্ছে, সেগুলো পরমাণু থেকেই তো এসছে। তাহলে পরমাণুর ওই ইলেকট্রনটা বাদ দিলে পরমাণুর মধ্যে তো আয়ন রয়েছে। ইলেকট্রনটাকে যদি আমি বাদ দিই, তাহলে পরমাণুর মধ্যে আয়ন রয়েছে।
তার মানে ইলেকট্রনগুলো যাওয়ার সময় একে অন্যের সঙ্গে যেমন সংঘর্ষে যুক্ত হতে পারে, তেমনি পরমাণু মানে আয়নের সঙ্গেও তো সংঘর্ষে যুক্ত হবে। তার ফলে একটুখানি যাবে, আবার সংঘর্ষে যুক্ত হলে থেমে যাবে। আবার কিন্তু থামাটা তো পার্মানেন্টলি থামা নয়, কারণ যেহেতু ইলেকট্রনের ওপর বলটা কাজ করবে, যেহেতু আমি একটা এখানে বিভব প্রভেদ সৃষ্টি করে রেখেছি, তাহলে ইলেকট্রন একটা বল পাবে, সেই বলটা আমরা পেয়েছি ই ইন্টু ই, এবং তার মানে থামলো, আবার গতি পেল, আবার ত্বরণ পেল, আবার কলিশন, থেমে গেল, আবার গতি পেল। এইভাবে ইলেকট্রনগুলো বারবার ধাক্কা খেতে 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 যাবে। এই গতিবেগটাকেই, এই যে ভেলোসিটি, এই যে একটা ধাক্কা থেকে পরবর্তী ধাক্কা পর্যন্ত যে সময়টা, সেই সময়টাকেই আমরা বলি স্লথনকাল, টাও। অর্থাৎ পরপর দুটো ধাক্কার অন্তর্বর্তী সময়টা হচ্ছে টাও। এটাকে বলে রিল্যাক্সেশন টাইম, ইংরেজিতে বলে রিল্যাক্সেশন টাইম, বাংলায় বলে স্লথনকাল বা মিন ফ্রি টাইমও বলতে পারি। গড় মুক্ত সময়, মিন ফ্রি টাইম, এই কথাটাও বলা যেতে পারে এই টাওকে রিল্যাক্সেশন টাইম। তাহলে এই একটা ধাক্কা থেকে পরবর্তী ধাক্কার আগে পর্যন্ত ইলেকট্রন কতটা গতিবেগ সংগ্রহ করলো? ভি ডি ইজগাল টু, যে গতিবেগটা ইউ প্লাস এটি, ইউ হচ্ছে 0 কারণ শূন্য থেকে স্টার্ট, প্লাস এটি, এ মানে ই ই বাই এম ইন্টু টাউ, এতটা গতিবেগ সংগ্রহ করলো উইথ নেগেটিভ সাইন। আমি যদি এটাকে ভেক্টর হিসেবে চিহ্নিত করি, তাহলে এটা হবে মাইনাস ই ই বাই এম ইন্টু টি। তাহলে এই ভেলোসিটিটা অর্জন করলো, এই যে বেগটা অর্জন করলো, এটাকেই বলা হয় ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটি, বিচলন বেগ, বাংলায় বলে বিচলন বেগ, ইংরেজিতে বলা হয় ড্রিফট ভেলোসিটি। এই ড্রিফট ভেলোসিটি মানে তোমার ইলেকট্রনটা পেল। এখন প্রশ্নটা হচ্ছে এই টাওটার মান কত? টাও এর মান কিন্তু খুব কম, কারণ একটা ধাক্কা থেকে পরবর্তী ধাক্কা হতে যে সময়, সেই সময়টা অ্যারাউন্ড 10⁻⁻14 মিটার পার সেকেন্ড, প্রায় টাও, নিয়ারলি ইকুয়াল টু, টাও ইজগাল টু নিয়ারলি 10⁻⁻14 মিটার পার সেকেন্ড। ভিডিটা কত হবে? ড্রিফট ভেলোসিটির মান কত? খুব কম, 10⁻⁻4 মিটার পার সেকেন্ড প্রায়। তার মানে বুঝতে পারছো নিশ্চয় যে ইলেকট্রনগুলো এই ধাতব পদার্থটার মধ্যে দিয়ে যে বেগ অর্জন করে, নির্দিষ্ট বিভব বৈষম্য দেওয়ার ফলে বা তড়িৎ ক্ষেত্র দেওয়ার ফলে, সেই বেগের মানটা ভীষণ কম, 10⁻⁻4 মিটার পার সেকেন্ড। এই বেগটাকেই আমরা বলি বিচলন বেগ। এখন খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন তোমাদের মধ্যে নিশ্চিতভাবে ঘোরাফেরা করতেই পারে তোমাদের মনে, যে ইলেকট্রনের বেগ যদি এত কম হয়, তাহলে আমরা সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে আলো জ্বলেই কি করে আর পাখা চলেই কি করে? কারণ তড়িৎ যাচ্ছে মানে তো ইলেকট্রন যাচ্ছে, তাহলে কি করেই এত চট করে আলো জ্বলছে আর এত চট করেই বা পাখা ঘুরছে? প্রায় এখান থেকে 1 কিলোমিটার দূরেও যদি তুমি একটা তার দিয়ে যোগ করে দাও, সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গেই আলো জ্বলে যাবে। এই উত্তরটা তোমাদের কাছ থেকে আমি এর পরের দিন চাইবো যে তোমরা, আমি তো পড়ালাম,
এবার তোমরা এর উত্তরটা নিশ্চিতভাবে দেওয়ার চেষ্টা করো এবং আমাকে লিখে তোমরা এই উত্তরটা জানাও যে আমি যে প্রশ্নটা দিয়েছি যে ইলেকট্রনের এই বেগ তো অত্যন্ত কম, তা সত্ত্বেও এত চট করে সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে আলো জ্বলে কি করে, পাখাই বা চলে কি করে। আর এই যে ডাটাগুলো আমি এখানে বললাম, এই ডাটাগুলো কিন্তু একদম নির্দিষ্ট, এগুলো মুখস্থ রাখতে হবে, এগুলো আন্দাজে বা যা হোক কিছু একটা লিখে দিলে চলবে না। আর একটা কথা, এই ইলেকট্রন আমাদের শরীরে, তোমরা জানো সবাই যে আমাদের শরীর কিন্তু একটা পরিবাহী। অনেক সময় আমরা তোমাদের বলি যে সুইচ হাত দেওয়ার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হয়। কেন জানো না, আমাদের শরীরের রোধ হচ্ছে 10⁵ ওহম। এটা হচ্ছে আমাদের শরীর যখন সম্পূর্ণ শুকনো থাকে, মানে শরীর ভিজে নয়, তখন আমাদের শরীরের রোধ হচ্ছে 10⁵ ওহম। কিন্তু আমরা যখন চান করে বেরোলাম, শরীর সিক্ত, সেই অবস্থায় আমাদের শরীরের রোধ অত্যন্ত কমে যায় 1500 ওহম। নিশ্চয়ই বুঝতে পারছো যে 1500 ওহম হচ্ছে আমাদের শরীরের রোধ। এবার আমাদের বাড়িতে যে সমস্ত সুইচ টুইচ আছে সেগুলো তো সমস্তটাই 220 ভোল্টেজ লাইনে থাকে। আমাদের বাড়ির লাইন ভোল্টেজ হচ্ছে 220। রোধটা দিয়ে ভাগ করে দিলে প্রবাহ মাত্রা কতটা নিশ্চয়ই এখান থেকে ক্যালকুলেট করতে পারবে। আর আমাদের সম্পূর্ণ শরীরের মধ্যে দিয়ে, এগুলো জেনে রেখে দাও, 0.015 অ্যাম্পিয়ার কারেন্ট যদি চলে যায়, মাত্র 0.015 অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলেই কিন্তু আমাদের পুরো নিউরোলজিক্যাল ব্রেকডাউন হবে এবং মানুষ মারা যাবে। সেই জন্যেই আমরা বলি ভিজে হাতে সুইচে হাত দেবে না, কখনোই দেবে না। এই সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ কখন কি লিকেজ হয় সে তো আমরা জানি না, সেটা আমরা বলতেও পারবো না। তাহলে এখন আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে রিল্যাক্সেশন টাইম কাকে বলে, কোশ্চেনগুলো মনে রাখো। ড্রিফট ভেলোসিটি, বিচলন বেগ কাকে বলে, ইলেকট্রন কতটা ত্বরণ লাভ করে, মানগতভাবে সেটা হচ্ছে E/m, মাইনাস চিহ্নটা নির্দেশ করছে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ যেদিকে, ইলেকট্রন তার বিপরীত দিকে ত্বরণটা পায় নেগেটিভ চিহ্নের, এটাই কেবলমাত্র তাৎপর্য। আর মানটা E/m, আর যদি তুমি ভেক্টর দিয়ে লেখো তাহলে মাইনাস চিহ্ন দিয়ে এইগুলো লিখতে হবে। এইটুকুন পড়াই আজকে আমি পড়ালাম, এরপরে আবার আমরা একদিন বাদ দিয়ে পড়াবো।